অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়, ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। রাষ্ট্রীয় সংহতি রক্ষার গৌরবময় দিবসে শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। স্বাধীনতার ঘোষকের দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। ডাক্তার শফিকের মন্তব্য, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামাতকে বেছে নেবে, আশা নেতাদের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের অপেক্ষায় জাতি। নাহিদ ইসলামের মন্তব্য, 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, বললেন উপদেষ্টা আসিফ। জাহানারা আলমের নিপীড়নের খবরে আলোড়ন। নারী ক্রিকেটারদের মুখ খোলার আহ্বান, সাবেক তারকাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, আর যারা ষড়যন্ত্র করছে বিএনপি মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা এসব কথা বলেন। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এই স্লোগানে। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার ছিল শোভাযাত্রাটির গন্তব্য। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য 7 দিন সময় দিয়েছেন। তারা প্রশ্ন করেন, তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করলো? 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, দলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে যারা আজকে নিত্য নতুন দাবি তুলে জাতীয় নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং ৭১-এর পরাজিত শক্তি আমাদের এই বাংলাদেশকে নির্বাচনকে বানচাল করে আবার একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। যেই আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার কথা উঠেছে, আমি বলে দিতে চাই সেই আঙ্গুল জনগণ ভেঙে দিবে ইনশাআল্লাহ। যারা নির্বাচন বানচাল করতে চায় আজকের এই দিনে
আমরা একটি বার্তা দিতে চাই, ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জাতি অপেক্ষায় ছিল 18 বছর, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনকে যে কেউ বানচাল করতে যাবে। আমরা আজকে যে ঐক্য তৈরি করেছি, যে ঐক্য আজকে আমাদের র্যালির মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাল্লাহ। শোভাযাত্রায় পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীদের নিয়ে স্যাটায়ার ধর্মী বিভিন্ন সাজ নগরবাসীর দৃষ্টি কাড়ে। আসরের আজানের পরপর শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার পুরো পথ নির্বাচন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক 7 নভেম্বর আজ অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে 1975 সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা। সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরো জানাচ্ছেন সিকান্দার রেমান। 1975 সালের 15 আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা। রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। চলে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। 3 নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। 7 নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল ATM হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয়। ক্ষমতার মোহ নয়, জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতাই দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে। 7 নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস। সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না। দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল। এই শূন্যতা পূরণের জন্যই সাধারণ সিপাহী জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হলেন। 7 নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার 19 দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি। আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের বন্ধুর সংখ্যা। 7 নভেম্বর যেভাবে জিয়াউর রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, একইভাবে 5 আগস্ট তারিখের স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যবাদের নাগপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে, আর পরবর্তীকালে 5 আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী, বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্য। এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা, সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনর্জীবনের দৃঢ় প্রত্যয় নিয়ে। এখনও দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়েছে। 7 নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে 7 নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সিপাহী জনতার বিপ্লবে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতেও সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজের রিপোর্ট।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। ৭ নভেম্বর ও পরবর্তীতে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। মাত্র 4 বছর মধ্যে বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক অবস্থা, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং ১-২-৫ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জামাতের আমির বলেন, তার দল সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা তার। পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন জামাতের আমির। অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ তাদেরকেই বেছে নেবে। 24-এর অভ্যুত্থানে ছাত্র সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে বলে আশা তার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা মদের আড্ডা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে বাংলা একাডেমি আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সত্যিকারের পরিবর্তন ছাড়া ঐকমত্য কমিশন, নির্বাচন কিংবা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যদি সাধারণ জনগণের বদলে গণ অভ্যুত্থানের সুফল কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, তাহলে আবারও গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়বে। আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট, এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। জুলাই গণ অভ্যুত্থানে মামলার রায় কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিচার সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে অগ্রগতি নিয়েও খুশি হওয়ার বাস্তবতা নেই। এমনকি নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা যারা বলছেন তারাও সঠিক পদ্ধতি সম্পর্কে জানাতে পারেননি। এ বিষয়ে লিখিত কোনো পদ্ধতিও নেই। নিজের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 10 থেকে 20 কোটি টাকা না থাকলে তো এখন নির্বাচন করে ভালো ফলাফল কঠিন, বরং জামানত বাজেয়াপ্ত হবার আশঙ্কা থাকে। নভেম্বর একটা রায়ও হওয়ার কথা, আপনারা জানেন যে, এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়। 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা। আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করবো, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি। দেশে এখনো পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে গণসংহতি আন্দোলনের সাবেক নেতা, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন জোনায়েদ সাকি। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশে যেন নির্বাচনের পরিবেশ তৈরি হয় এই ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জোনায়েদ সাকি বলেন, 300 আসনে প্রার্থী চূড়ান্তের কাজ করছে গণসংহতি আন্দোলন। 2023 সালের 7 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান গণসংহতি আন্দোলনের সাবেক নেতা আরিফুল ইসলাম ও শৌভিক করিম অর্জুন। পরিস্থিতি তো মানে আমাদের যে শতভাগ একটা অনুকূল পরিস্থিতি আছে এটা বলা যাবে না, কিন্তু নির্বাচনের পরিবেশ নাই এটাও আসলে এখানে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। নির্বাচনের পরিবেশ আছে, পরিস্থিতির যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে শুধরাতে হবে, আমাদের পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে, এবং সবাই যদি নাগরিকরাও যখন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা দৃঢ় অবস্থান নেবেন, তখন আসলে যারা এখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের আসলে ষড়যন্ত্র সফল হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কেন্দ্রের সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর বলেও অভিযোগ করেন প্রেস সচিব। বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই, যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের নিপীড়নের খবরে আলোড়ন ক্রীড়াঙ্গনে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বিসিবির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জাহানারার। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বিসিবিতে ভরসা নেই, প্রভাবমুক্ত তদন্ত চাইলেন মাশরাফি। মেয়েদের মুখ খোলার অনুরোধ তামিম ইকবালের। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ নারী ক্রিকেট দলের একসময়ের অন্যতম নির্ভরযোগ্য পেসার ছিলেন জাহানারা আলম। করেছেন দলের অধিনায়কত্ব। ক্রিকেটের গ্ল্যামার গার্ল হিসেবেও পরিচিতি ছিল তার। পারফরমেন্স ভালো না থাকায় একসময় বাদ পড়েন জাতীয় দল থেকে। এরপরই অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন বেছে নেন জাহানারা। সাম্প্রতিক সময় একটি গণমাধ্যমে তার সাক্ষাৎকারে প্রকাশ পায় নারী দলের ভেতরে নানা অনিয়মের খবর। অভিযোগের তীর থাকে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দিকে। ঘটনার গভীরে আরও ঘটনা বের হয়ে আসতে থাকে। জাহানারা এবার সরাসরি শারীরিক হেনস্থার অভিযোগ আনেন বিসিবি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। বিসিবির কাছে বারবার অভিযোগ করেও জাহানারা কোনো প্রতিকার পাননি, বরং তার উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল। জাহানারার এমন বিস্ফোরক অভিযোগের পর তার পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ও মাশরাফি। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে তাতে ভরসা নেই তামিম মাশরাফির। সামাজিক প্ল্যাটফর্মে তামিম বলেন, বিসিবির তদন্তে ভরসা নেই। মেয়েদের মুখ খোলার অনুরোধ জানান তিনি। প্রভাবমুক্ত তদন্তের দাবি মাশরাফির। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন নিপীড়নের পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন কাজ করে কেউ যেন পার না পায় সেটাও নিশ্চিত করার কথা বলেন তিনি। এমন ভয়াবহ ঘটনায় দেশের নারী ও পুরুষ ক্রিকেটাররা মুখে কুলুপ এঁটেছেন। তবে ব্যতিক্রম হলেন রুমান আহমেদ। জাহানারা সতীর্থ অভিজ্ঞ এই অলরাউন্ডার তার ফেসবুক অ্যাকাউন্টে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন স্পিচলেস। জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। জাহানারার প্রতি সংহতি প্রকাশ করে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কোয়াব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি চক্র আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে। দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, কঠিন সময় পার করছে বিএনপি। গণসংযোগকালে এক প্রার্থীর উপর হামলা অত্যন্ত দুঃখজনক। প্রার্থী সহ সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশাও ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এই যে ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে অনেক কঠিন অবস্থানে যেতে হবে, অনেক সজাগ থাকতে হবে। একটি চক্র যারা নির্বাচনকে আগামী দিনের নির্বাচনকে বাধাগ্রস্ত চাচ্ছে, বিলম্বিত করতে চাচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র এটাকে নিয়ে হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 488 জন। তবে নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। পরে ধরা পড়ছে ডেঙ্গু, যার মধ্যে শিশুই বেশি। সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি ভেবে ডেঙ্গুর চিকিৎসা নিতে দেরি হওয়ায় রোগীর অবস্থা অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে শিশু ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকেরা। প্রায় প্রতিটি বেডেই ডেঙ্গু রোগী। এবছর ডেঙ্গুর পাশাপাশি বা ডেঙ্গু পরবর্তী সময়ে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। স্বজনেরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ প্রাথমিকভাবে বুঝতে না পারায় রোগ নিয়ে জটিলতা বেড়েছে। আগে ছিল 3,54,000, এই জায়গায় 3,54,000 থেকে 16 কমে গেছে 3 লাখ। এরপর এক সাইডের ডাইন সাইডে ওর সমস্যা হয়েছে, নিউমোনিয়া। জ্বর ছিল 5 দিন পরে পরীক্ষা করলাম, ডেঙ্গু লক্ষণ আছে কিন্তু ডেঙ্গু নাই, মানে পাতলা পায়খানা। 3 দিন আগে মনে করেন ওর ছিল জ্বর, 3 দিন শুধু নাফা আর কাশি সিরাপ খাওয়া হয়ে গেছি। হঠাৎ করে একদিন বলতে আছে ডাক্তারে যে তুমি তাকে একজন ভালো একটা ডাক্তার দেখাও। দেখাইলাম, দেখার পরে ধরত পড়ছে গিয়ে আপনার ডেঙ্গু,
আর সর্দি কাশি নিউমোনিয়ার সিস্টেম। বাবাকে এখানে এনেছিল, তারপর আমার বোনেরও ডেঙ্গু হয়েছিল, আমারও ডেঙ্গু হয়েছে। তারপরে আমার বোনকে কালকে রিলিজ দিয়েছে এবং কালকে রিলিজ দেওয়ার সাথে সাথে মামনি শুনতে পারে যে আমার ডেঙ্গু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এই মাসের প্রথম 7 দিনে ডেঙ্গুতে মারা গেছেন 29 জন। এর মধ্যে 2 নভেম্বর ও 3 নভেম্বর 5 জন করে মারা গেছেন। 4 নভেম্বর মৃত্যু হয়েছে আরও 4 জনের। 5 নভেম্বর 10 জন এবং 6 নভেম্বর আরও 5 জন মারা গেছেন ডেঙ্গুতে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট 360 জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 76,114 জন রোগী। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতিবিদরা ঋণের জন্য সুপারিশ করলে ব্যাংকে কেন গভর্নরেরও বাধা দেওয়ার উপায় থাকে না বলে মন্তব্য করেছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। শুক্রবার রাজধানীতে বিআইবিএম আয়োজিত 6ষ্ঠ গ্র্যাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন বক্তারা। বলেন, একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে বিনিয়োগকারীদের শেয়ার শূন্য হয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন না করে মার্চ করে ব্যাংক খাত কখনো ঘুরে দাঁড়াবে না। খাত বিশেষজ্ঞরা বলেন, ব্যবসায়ীরা প্রথমে রাজনীতিতে নামেন, এরপর ব্যাংকের লাইসেন্স নেন, তারপর ঋণ নিয়ে সেই টাকা পাচার করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যেসব ব্যাংক মানেনি তারাই এখন খারাপ অবস্থায় আছে। আগামী 1 জানুয়ারি থেকে রিস্ক বেসড সুপারভিশন শুরু হবে। এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। বিকালের কেরানীগঞ্জের ঘাটাচর জাওলাবাড়ি চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ। বরিশালের গৌর নদীতে এক সমাবেশে একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তরের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। নাটোরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। বিকালে লালপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শ্রী সুন্দরী স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন নাটোর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, যতবার গণতন্ত্র নস্যাৎ হয়েছে ততবার বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জে। বিকালে কালীগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে নরসিংদীতে। বিকালে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। ধানের শীষ প্রতীকের প্রচারণায় বর্ণাঢ্য পদযাত্রা হয়েছে কিশোরগঞ্জে। পদযাত্রাটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম খান চুন্নু। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল। সংবাদ সম্মেলনে এই আইনজীবী দাবি করেন, তাকে জড়িয়ে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। অ্যাকাউন্টিং ডে রান 2025 উদযাপিত হয়েছে রাজধানীতে। দিনটি উপলক্ষে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের ঢাকা আঞ্চলিক কমিটি হাতিরঝিলে এক বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। স্বাস্থ্য, সুস্থতা এবং কাজ জীবনের ভারসাম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ছিল ইভেন্টের মূল উদ্দেশ্য। 2টি ক্যাটাগরিতে এতে অংশ নেন 1800 প্রতিযোগী। শিকড় 87 আয়োজনে এসএসসি 1987 ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে রাজধানীতে। সাভার, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মেহেরপুর, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এতে অংশ নেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়,
ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। রাষ্ট্রীয় সংহতি রক্ষার গৌরবময় দিবসে শহীদ জিয়ার সমাধিতে বিএনপি শ্রদ্ধা। স্বাধীনতার ঘোষকের দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। ডাক্তার শফিকের মন্তব্য, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে আশা নেতাদের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের অপেক্ষায় জাতি। নাহিদ ইসলামের মন্তব্য, 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না বললেন উপদেষ্টা আসিফ। জাহানারা আলমের নিপীড়নের খবরে আলোড়ন। নারী ক্রিকেটারদের মুখ খোলার আহ্বান সাবেক তারকাদের। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ক্রীড়া উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।